গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29 ডিসেম্বর 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। আজকে যেহেতু রবিবার, শুধু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, আর আগামীকালের ক্লাস যেরকম তোমাদের হয় ঠিক সেভাবেই কন্টিনিউয়াসলি হবে। এখানে ম্যাথের যেরকম ক্লাস হয় সোমবারেও তোমাদের হবে। বাদ বাকি যেরকম প্রত্যেকটা ক্লাস টেলিগ্রামে আমি তোমাদের শেয়ার করে দিই, ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা যারা নতুন রয়েছো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও, তাহলে ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশান পেয়ে যাবে। 25 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত তোমাদের রয়েছে ক্রিসমাস অফার। প্রত্যেকটা ব্যাচে থাকছে 15% ডিসকাউন্ট, এবং এটার জন্য তোমাদের কিছু যদি কোয়ারিজ থাকে বা হেল্প দরকার হয়, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে গিয়ে যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। প্রথম প্রশ্ন আজকে, চীন কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করবে? ইয়ারলুং ইয়ারলুং জাংবো। এখানে চীন বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করবে। তিব্বত মালভূমির পূর্ব দিকে রয়েছে ইয়ারলুং জাংবো, যেটা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত সাংপো। সেই নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করতে চলেছে। চীনের বৃহত্তম বাঁধ বর্তমানে থ্রি গর্জেস ড্যাম ইয়াংজি নদীর উপর নির্মিত। এটা বৃহত্তম বাঁধ এখন আর কি, তার থেকেও বড় এখানে করবে। ঠিক আছে, ইয়ারলুং জাংবোতে ভবিষ্যতে নির্মিত বাঁধ থ্রি গর্জেস বাঁধকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম বাঁধ হবে। আর এই বাঁধটাতে মোট বিনিয়োগ 1 ট্রিলিয়ন ইউয়ান, মানে প্রায় 137 বিলিয়ন ইউএস ডলার, তারও বেশি। এটা বিশ্বের একক বৃহত্তম অবকাঠামো একটা প্রকল্প। ব্রহ্মপুত্র আমরা যদি দেখি, এই ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। তার মধ্যে ভারতে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে 885 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। আর এই ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে দিহং নামে নামচা বারোয়ার কাছে গভীর গিরিখাতে হিমালয় ছেদ করে ভারতে প্রবেশ করেছে। আসামের সাদিয়ার কাছে এই দিহং নদীটা দিবং আর লোহিত নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। আর ব্রহ্মপুত্র নদ ধুবড়িতে দক্ষিণে বাঁক দিয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী হচ্ছে বুড়ি, দিহং, ধানসিঁড়ি, কপিলি, লোহিত। ডান তীরের উপনদী সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোরসা, কামে। ব্রহ্মপুত্র নদের তীরের প্রধান শহর হচ্ছে ব্রহ্মপুত্র নদের ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি এগুলো। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি, এটাও অসমে ব্রহ্মপুত্র নদীতেই রয়েছে। লোহিত নদীর উপর নির্মিত ভূপেন হাজারিকা সেতু, এটা ভারতের দীর্ঘতম সড়ক সেতু। ভূপেন হাজারিকা সেতু অসম আর অরুণাচল প্রদেশ রাজ্যকে যুক্ত করেছে। তারপরে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত সিনিয়র হোয়াইট হাউস নীতি উপদেষ্টা হিসাবে কাকে মনোনীত করেছেন? শ্রীরাম কৃষ্ণনকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমেরিকান উদ্যোগ পুঁজিবাদী এবং লেখক শ্রীরাম কৃষ্ণনকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সিনিয়র হোয়াইট হাউস নীতি উপদেষ্টা হিসাবে মনোনীত করেছেন। তারপরে প্রাণী বিনিময় কর্মসূচির অধীনে মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় এবং উড়িষ্যায় কতগুলো বাঘ স্থানান্তরিত করা হবে? মোট 14টা বাঘ। প্রাণী বিনিময় কর্মসূচির অংশ হিসাবে মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় আর উড়িষ্যায় 14টা বাঘ স্থানান্তরিত করা হবে। আর এই বাঘগুলো মধ্যপ্রদেশের যে বাঘ সংরক্ষণাঞ্চল থেকে স্থানান্তরিত হবে সেগুলো হচ্ছে বান্ধবগড়, পান্না, কানহা, পেঞ্চ। 4টে বাঘ রাজস্থানে, 2টো উড়িষ্যায় আর 8টা ছত্তিশগড়ে স্থানান্তরিত হবে। দেখো এখানে মধ্যপ্রদেশের যে বাঘ সংরক্ষণাঞ্চলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কানহা বাঘ সংরক্ষণাঞ্চল, বান্ধব বাঘ সংরক্ষণাঞ্চল, পান্না বাঘ সংরক্ষণাঞ্চল, পেঞ্চ বাঘ সংরক্ষণাঞ্চল, সঞ্জয় দুবরি বাঘ সংরক্ষণাঞ্চল, সাতপুরা বাঘ সংরক্ষণাঞ্চল এগুলো। কেমন? তারপর জাতীয় কৃষক দিবস বা কিষাণ দিবস প্রতি বছর কার সম্মানে পালিত হয়? জাতীয় কৃষক দিবস প্রত্যেক বছর চৌধুরী চরণ সিং এর সম্মানে পালিত হয়। কৃষকদের দিন বা কিষাণ দিবস ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী কৃষক নেতা চৌধুরী চরণ সিং, যিনি ভারতীয় কৃষকদের জীবনমান উন্নয়নে অনেক নীতি চালু করেছিলেন, তার জন্মদিনে প্রতি বছর 23শে ডিসেম্বর পালিত হয়। থিম কি? 2024-এর থিম এম্পাওয়ারিং
অ্যানাডেটস ফর আ প্রসপারাস নেশন। চৌধুরী চরণ সিংহ ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের পঞ্চম মুখ্যমন্ত্রী। এই চৌধুরী চরণ সিংহকে কৃষি সংস্কারের অবদানের জন্য কৃষকদের চ্যাম্পিয়ন হিসেবে মানে মনে করা হয়। 23শে ডিসেম্বর ভারতে কৃষক দিবস বা জাতীয় কৃষক দিবস হিসেবে পালন করা হয়। আর কংগ্রেসের বাইরে উত্তর ভারতের সরকার গঠনকারী তিনি প্রথম নেতা ছিলেন এই চৌধুরী চরণ সিং। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার তিনি পেয়েছিলেন 2024 সালে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন কোন স্থানে $11 বিলিয়ন বিনিয়োগ করে নতুন রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করছে? অন্ধ্রপ্রদেশ। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন দক্ষিণ অন্ধ্রপ্রদেশে একটা নতুন রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের জন্য $11 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করছে, ভারতের বর্ধনশীল অর্থনীতিতে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের উপর ফোকাস করে। তারপরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী স্মরণে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছেন? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌতে অটল যুব মহাকুম্ভর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানটা 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মশতবার্ষিকীকে সম্মানিত করে। আর এই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র আর পুরস্কার প্রদান করা হয়। তারপরে কোন সংস্থা সম্প্রতি অমরাবতী ইন্টিগ্রেটেড আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট এর জন্য অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের গ্রিনফিল্ড ক্যাপিটাল সিটি হিসাবে গড়ে তোলার জন্য $800 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? ওয়ার্ল্ড ব্যাংক। অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একটা গ্রিনফিল্ড ক্যাপিটাল সিটি হিসেবে গড়ে তোলাটাই হচ্ছে তার লক্ষ্য। ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি অজয় বঙ্গ, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, প্রতিষ্ঠিত হয় 1944 জুলাই। চিফ ফিনান্সিয়াল অফিসার আনসুলা কান্ত। আর প্রতিষ্ঠাতা জন মেনার্ড কেইন্স, হ্যারি ডেক্সটার হোয়াইট। তারপরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সম্প্রতি কোথায় অত্যাধুনিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিও সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন করেছেন? গোয়ালিয়রে, মধ্যপ্রদেশের। 2024 সালের ডিসেম্বরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ভিক্টোরিয়া মার্কেট বিল্ডিংয়ে অত্যাধুনিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিও সায়েন্সের মিউজিয়ামের উদ্বোধন করেছেন। এই জাদুঘরটা গোয়ালিয়রের মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের সমন্বয়ে তৈরি করা হয়েছিল। এই জাদুঘরটাতে পৃথিবী, বায়ুমণ্ডল আর মহাসাগর বিজ্ঞান এবং জীবনের বিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজাইন করা দুটো গ্যালারি রয়েছে। এশিয়ান যুব আর জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের ভারোত্তোলন দল কতগুলো পদক জিতেছিল? 33টা পদক জিতেছিল। 33টা পদকের মধ্যে 7টা সোনা, 16টা রূপো, 10টা ব্রোঞ্জ। মহিলাদের যুব 40 কেজি ইভেন্ট উত্তরপ্রদেশে 16 বছর বয়সী জ্যোৎস্না সাবার 3টে স্বর্ণপদক, পায়েল 2টো সোনা, 3টে ব্রোঞ্জ পদক, আর সঞ্জনা 5টা রূপোর পদক জিতেছেন। দেখো, ইন্ডিয়াস মেডেল উইনার্স ইন এশিয়ান জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024, যারা যারা সিলভার মেডেল পেয়েছে: সঞ্জনা তোমার মহিলাদের 76 কেজিতে, মহিলাদের জুনিয়রের 76 কেজিতে তোমার সঞ্জনা, ঠিক আছে। নীলাম দেবী 2টো পেয়েছে, একটা স্ন্যাচে, একটা ক্লিন অ্যান্ড জার্কে, একটা টোটালে পেয়েছেন। মাইবা মার্টিনা দেবী মহিলাদের জুনিয়র 87 কেজি টোটাল, মাইবা মার্টিনা দেবী মহিলাদের জুনিয়র 87 কেজি ক্লিন অ্যান্ড জার্ক। ভাল্লুরি অজয়বাবু পুরুষদের জুনিয়র 81 কেজি স্ন্যাচ। ব্রোঞ্জ মেডেল পেয়েছে পায়েল মহিলাদের জুনিয়র 45 কেজি টোটাল, পায়েল মহিলাদের জুনিয়র 45 কেজি ক্লিন অ্যান্ড জার্ক। শঙ্কর লাপুং পুরুষদের জুনিয়র 61 কেজি টোটাল, মাইবা মার্টিনা দেবী মহিলাদের জুনিয়র 87 কেজি স্ন্যাচ। আর গোল্ড মেডেল উইনার্স হচ্ছে জ্যোৎস্না সবর, পায়েল, কোয়েলবার, সাইরাজ পারদেশি, ঠিক আছে। আচ্ছা, সিলভার মেডেল উইনার্স এগুলো দেখো, মানে প্রীতিস্মিতা ভুই মহিলাদের 25 কেজি, এগুলো সিলভার মেডেল উইনার্স এশিয়ান ইউথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ। কোয়েলবার, সঞ্জনা, সাইরাজ পারদেশি আর কে ওভিয়া, ঠিক আছে। আর ব্রোঞ্জ মেডেল পায়েল, বাবুলাল হেমব্রম, অস্মিতা ধুন,
কোয়েলবার, পারব চৌধুরী। তারপরে শ্যাম বেনেগাল কোন সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছেন? শ্যাম বেনেগাল 1991-এ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। অ্যাকচুয়ালি ইনি পরলোক গমন করেছেন। শ্যাম বেনেগাল কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এবং ভারতীয় চলচ্চিত্রের সমান্তরাল আন্দোলনের পথিকৃৎ। 2024 সালের 23শে ডিসেম্বর মুম্বাইতে 19 বছর বয়সে পরলোক গমন করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য ছবি ছিল অঙ্কুর, 1974-এ মুক্তি পেয়েছিল। এছাড়া মন্থন, মন্ডি এবং ভারতের এক খোঁজের মতো সেরা চলচ্চিত্রের জন্য তিনি পরিচিত। তার শেষ ছবি ছিল মুজিব, দ্য মেকিং অফ আ নেশন, 2023। 2005 সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। আর 1991-এ পদ্মভূষণ পেয়েছিলেন। পদ্মশ্রী পেয়েছিলেন 1976-এ। 2009-এ 31তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির সদস্যও তিনি ছিলেন। তারপরে নর্থ ইস্ট ব্যাংকার্স কনক্লেভ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নর্থ ইস্ট ব্যাংকার্স কনক্লেভ 2024 এটা হয়েছে কোথায়? ত্রিপুরাতে। যার লক্ষ্য ছিল এই অঞ্চলের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করতে উৎসাহিত করা। গঠন হয় 21শে জানুয়ারি 1972-এ। রাজধানী আগরতলা। আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ। রাজ্যের সীমানা দুটো রাজ্য, আসাম আর মিজোরাম। টোটাল জেলা তোমার হচ্ছে 8টা। বিধানসভার 7টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি। প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্টেট অ্যানিমাল ফয়ার্স লাঙ্গুর। স্টেট বার্ড গ্রিন ইম্পেরিয়াল পিজেন। স্টেট ট্রি অগার। মিউ আওয়ান্দ্রু ত্রিপুরার ঐতিহ্যবাহী খাবার। এটা MTS 2021-এ এসেছিল। আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন কমিটি বা কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল? চরণ সিং কমিটি। আর হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1576-এ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন শাসক জিতল নামে তাম্রমুদ্রা জারি করেছিলেন আর খালসা পন্থের প্রতিষ্ঠাতাকে? এই দুটোর উত্তর শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। তার আগে আরও একবার সবাইকে মনে করে দিই, এই অফারটা তোমাদের 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত থাকছে। প্রত্যেকটা ব্যাচে ম্যাথ ফাউন্ডেশন, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন, সমস্ত পুলিশের পরীক্ষার জন্য WBP KP ব্যাচ, SSC ফাউন্ডেশন, CHSL GD এবং MTS-এর জন্য, রেলওয়ে ফাউন্ডেশন, NTPC গ্রুপ ডির জন্য, SSC এবং রেলওয়ে কম্বো ব্যাচ, WBPSC ক্লার্কশিপের মেন ডেসক্রিপটিভ ব্যাচ, AP ফ্যানি ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 2। তো এগুলো সমস্ত ব্যাচেতেই একটাই কোড, সেটা হচ্ছে CRIS15। এটা ইউজ করলে তোমরা এই ডিসকাউন্টেড প্রাইসগুলোতে 2রা জানুয়ারির মধ্যে এগুলোতে জয়েন করতে পারবে। এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সবাই কল করে নিও, কেমন? চলো, 28শে নভেম্বরের প্রশ্ন আমাদের কি কি ছিল? 28শে ডিসেম্বর হবে। 28শে ডিসেম্বরের প্রশ্ন আমাদের কি কি ছিল? সম্প্রতি প্রয়াত মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? 13তম প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দলিত ছাত্রদের জন্য ডক্টর আম্বেদকর বৃত্তি চালু করেছে? দিল্লি। অর্থ মন্ত্রণালয়ের নতুন রাজস্ব সচিব হিসাবে সঞ্জয় মালহোত্রার স্থলাভিষিক্ত হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অরুণীশ চাওলা। 2025 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের ট্যাবুলেক্সের থিম কি? স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। মধ্যপ্রদেশ রাজ্যের কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বেতোয়া আন্তঃসংযোগ নদী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? খাজুরাহো। কোন কোম্পানির সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয় K9 ব্রজটি কামান কেনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? লারসেন অ্যান্ড টার্বো। ভোপালে অনুষ্ঠিত জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন? সাহু তুষার মানে। মাইয়া সান্দু কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন?
মালদোভা প্রজাতন্ত্র। 2024 নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স এনআরআই নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারত কোন স্থান অর্জন করেছে? 49তম। কে মরণোত্তর ডক্টর বিশাখা ত্রিপাঠী জিকে মানবতার প্রতি তার অসাধারণ সেবার জন্য আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন? এশিয়া প্যাসিফিক ভাস্কুলার সোসাইটি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।